তৌহিদ আফ্রিদির আস্তানায় ধারণ করা। এখানে নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে তাকে বরণ করা হতো। লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে, মেট্রো রেল নিয়ে, এক্সপ্রেসওয়ে নিয়ে, আরও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায়। তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই, ইভেন আমাকেও বলা হয়নি যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও। আফ্রিদির আয়োজনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে চাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নবীন বরণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা সহজ হলেও একই জায়গায় যখন কাউকে শাস্তি দেয়া হয় সেই ভিডিও রেকর্ড করা অসম্ভব। তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। আজকে ওঠার মতো তথ্য হলো, নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন। ও এখানে পায়ের উপর পা তুলে বসে হচ্ছে একটা বেনসন সিগারেট চাইলো, সিগারেট ধরায়া বলতেছে ভাই এবার বিচার করেন। তো ওইখানে ব্রিগেডিয়ার জেনারেল কবির থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি চত্বরের ওয়াসি টাওয়ার। মানে বেধড়ক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে। ও এক হাতে সিগারেট খাইতে থাকে আর এক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই, কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি। প্রায় 30 থেকে 35টা থাপ্পড়ও আমাকে মারে, খুব জোরে জোরে। আর আমি স্টিল বসেছিলাম, যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না। অ্যান্ড তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে, কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে, মেজরের সামনে ও সিগারেট খাচ্ছে, পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির, সেখানে প্রাইম মিনিস্টারের সাথে ছবি, অ্যান্ড আমাকে বলতেছে এখানে অনেক এমপিরা এসে মারধরের শিকার হয়, মাইক খেয়ে যায়, এরপরে ওদের শিক্ষা হয়, আর যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয়। তো এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো এরকম একটা বাজে ভিডিও আমাদের করে রাখছে। সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনেই আফ্রিদি সায়েমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায়। তোকে এখন গুম করে দেওয়া, তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না, তোর তো বাপ নাই, তুই তো বুঝবি না, তোর মা বোন তোরে হারাইলে বুঝবে। তুই যাই হবে তোর সাথে এটা তুই সহ্য করে নিস। ওর বাবার আর্মসের বিজনেস 2009-10 থেকে, মানে এইভাবে আমাদেরকে বলে অনেক ভয় দেখাইতো। তো ওইখানে ও নিজে পিস্তল নিয়ে যায়, আমাদেরকে পিস্তল দেখাইতে যায়। আমাদের অনুসন্ধানে আফ্রিদির নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আরেকজনকে পেয়েছে, যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন। কোনো না কোনোভাবে একটা ভিডিও করবে, উল্টাপাল্টা কোনো একটা ভিডিও করবে, ধরেন ওটা যদি মানে এনাফ এভিডেন্স না হয় এটা ব্ল্যাকমেলের ক্ষেত্রে, তখন ও কী করবে, একটা মেয়ে দিয়ে দিবে, কারণ ওই জিনিসটা তো ভাই মানুষের সমাজে কলঙ্কিতভাবে মানুষ দেখে বা ওরা খারাপ চোখে দেখবে। সো ওই রকম কোনো না কোনোভাবে ওই মানুষটার অপদস্থ করার জন্য ওই রকমভাবে ওরে ডাউনফলে আনানোর পর দেন ওই মানুষটা তো জানে না, ওই মানুষটা জানে সে এনজয় করছে, পার্টি করছে। দেন কোনো দিন যদি ওই মানুষটা ওর কথার বিপরীতে যায়, তখন ওরে পিছন থেকে ঘাড় মটকা ধরার জন্য ওর ওই ভিডিও, ওর ওই সব জিনিস দিয়ে ও মানুষের ট্র্যাপ করে থাকে। জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন। ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে কেমনে, গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে, গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাকআপ আমরা দিব। এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটররে ওইভাবে মানে টাকার লোভ দিছে, যারা টাকার লোভে গেছে ভিডিও করছে তারা অনেকভাবে অপদস্থ হয়েছে। আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে একজন এই নারী। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে। তৌহিদ আফ্রিদির সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়। তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকতো, এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়।
ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার, কিন্তু ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয়। তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার। সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়, বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মুনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে। কি জানি মাত্র বললাম, এটা রিপিট করো। বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস না, বিয়ের পর তো আরো দূরে। ঠিক আছে, উনি কিভাবে বললো? ওনাকে কি তোমার উপরে কিচ্ছু? হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? হ্যালো, হ্যাঁ, কই কি করো? এই যে আমি রাত্রেবেলার মধ্যে আসছি। ও, কোথায় আসবা? তোমার ঠিক করবো রাতে। আচ্ছা ঠিক আছে, ফোন দিও, আগে জানাও। হ্যাঁ, কোথায় তুমি? অফিস কাজে। অফিসে গাড়ি চালাও? না অফিস। আচ্ছা, তো এখন কি করবো বলো একটু? কি করবো মানে বুঝিনি। মানে আজকে দেখা করবেন আমার সাথে একটু? রাত্রে দেখো, চলো। আচ্ছা, শেষ ফোন করে দিও। না, আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু ড্রাঙ্ক। প্রবলেম হবে? না, সমস্যা কি? আচ্ছা, ওই কথা বলতে পারো না? হইছে মাইকাবা। হ্যাঁ, বুঝি নাই, সরি। মাইকাবা গাদা কথা। কেন? তুমি গাদা কেন? তুমি এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? হ্যাঁ, আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ, কি করো? সেটাই। আচ্ছা, যাক, একটু 1%। হ্যাঁ, এটা আমি একটু জানা রাখলাম। আর এই আমি আসছি এত দুষ্ট কেন তুমি? এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি। শামসুল আরেফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক। পরে আরেফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপটে রিসাকে বিয়ে করে আফ্রিদি। রিসার সাথে আমার সম্পর্ক হয়, আমার থেকে বেশি সেই আমাকে বেশি ভালোবাসতো। হঠাৎ করে আমার একদিন রাতের বেলা, রাত 12টা 12:30টার দিকে ফোন আসে। তো ফোন এসে বলে যে আমি ডিবি কার্যালয় থেকে বলছি, আপনি বলে কোন মেয়েকে ডিস্টার্ব করেন। তা আমার ধারণা হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না, কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক, সামনে বিয়ে হবে। তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি, তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে। বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক, সে আওয়ামী লীগের পাওয়ারে, ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্ত করার চেষ্টা করছে। কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ, তাই আমি এই জিনিসগুলা নিয়ে কোনো আর আগাই নাই। ইভেন আমি এটাও শুনছি যে তহিদ আফ্রিদির সাথে যখন রিলেশনশিপ হয়, তারপরে মুনিয়ার সাথে, বসুন্ধরার যে মুনিয়ার সাথে তহিদ আফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিল। তো ওই সময় রিসার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা, কারণ তহিদ আফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না। তো একটা ট্র্যাপে পড়ে গেছে, তার মধ্যে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা সরকার চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে। তো ওই পারপাসে ও রিসাকে বিয়ে করছে। আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 2টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার CR 565/24 নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি। মামলা তো একটা চলমান অবস্থায় আছে আর কি। আমরা এটা তো মানে এখনো আমরা আন্ডার ইনভেস্টিগেশনে আছে, এই পর্যায়ে আছে। একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরও একটি
হত্যা চেষ্টা মামলা রয়েছে। মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ দুর্জয় আহমেদ আফ্রিদিকে 46 নম্বর আসামি করে এজাহারে উল্লেখ করেন 2024 সালের 20 জুলাই মধ্যবাড্ডা ইউলুপ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি, যার একটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে। প্রিয় দর্শক, অনুসন্ধানের শুরুতেই আমরা বলেছি ক্রাইম এডিশনের আজকের পর্বের নাম বাপবেটা 840। আমরা এতক্ষণ অর্ধেক নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে আসা অপরাধনামার অর্ধেকখানি করিয়াছে পুত্র, অর্ধেক তার বাপ। নাসির উদ্দিন সাথী জন্মদাতা কিনা সেটা বলা মুশকিল, তবে খাতা কলমে তৌহিদ আফ্রিদির বাবা। খাতা কলমে কেন সেই আলাপে যাওয়াটা ঠিক হবে না, তার চেয়ে নাসির উদ্দিন আমল নামাতেই থামা যাক। নাসির উদ্দিন সাথী এবং তৌহিদ আফ্রিদির প্রতারণার হাতেখড়ি পারিবারিকভাবেই হয়েছে। একসময় নুন আনতে পান্তা ফুরানো সাথীর অর্থবিত্তের পুরোটাই জোর জবরদস্তি আর 2 নম্বরি করে কামানো। কাঁথা বালিশ মাথায় নিয়ে লঞ্চে চড়ে ঢাকায় আসার আগে জমি দখলের কৌশলটা সাথী বরিশাল থেকেই অনুশীলন করে এসেছেন। নাসির উদ্দিন সাথীর উত্থানের একমাত্র সিঁড়ি মাই টিভি, কিন্তু সেই মাই টিভি দখলের ভয়ঙ্কর গল্প শুনলে আঁতকে উঠবেন। নাসির উদ্দিন সাথী নিজেকে মাই টিভির চেয়ারম্যান দাবি করলেও তিনি ছিলেন মাই টিভির একজন কর্মচারী মাত্র। অনুসন্ধানে আমরা বিলকিস বেগম নামে এক নারীর সন্ধান পেয়েছি, যিনি মাই টিভির আসল প্রতিষ্ঠাতা। বিলকিস বেগমের আস্থাভাজন কর্মচারী নাসির উদ্দিন সাথী যেভাবে মাই টিভি দখল করেছেন, সেই গল্প সিনেমাকেও হার মানাবে। নাসিরুদ্দিন সাথে আমার পরিচয় ছিল। ও একটা এডিটিং হাউস ছিল শান্তিনগরে। ও সব জায়গায় সিডি দিত, সব প্রত্যেকটা চ্যানেলে সিডি দিত। ও আমাকে সিডি দিতে আসছে, সিডি দিতে আইসা পরিচয় হয়েছে। তখন ওই যে আসতে যাইতে 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 একটা কোনো সম্পর্ক সৃষ্টি হয়েছে, ভাই বোনের সম্পর্ক। সেই সুবাদে সে আমার চ্যানেলে রয়েছে। ও তো টাকা পয়সা ছিল না, একটা সময় কোনো টাকা পয়সা ছিল না, বড়লোক হয়েছে। ও মানুষকে বলছে যে আমি মাই টিভির মালিক, বলে বলে মানুষকে ঠকায় টাকা নিছে, মালিক বানাবে। কিন্তু ও তো মালিক বানাতে পারবে, মালিক তো আমি বানাতে পারবো, কারণ প্রতিষ্ঠানের মালিক আমি বানাতে পারবো। ও সবার কাছে টাকা নিয়ে নেওয়া, তারপরে ওই মালিকগুলো হয়েছে। ওর একটা হাউস ছিল, ও একটা এডিটর ছিল, জাস্ট একজন এডিটর। মাই টিভি দখল করেও ক্ষান্ত হননি। বিলকিস বেগমকে নানাভাবে হত্যারও চেষ্টা করেছিল নাসির উদ্দিন সাথী। এখনও আমি চলতে পারি না রাস্তায়। ও আমাকে বাইরের দিয়ে লোকজন দিয়ে আমাকে অ্যাটাক করে, আমাকে ভয়ভীতি দেখায় যে মাই টিভি আপনি চালাবেন না, মাই টিভিতে আপনি আসবেন না, মাই টিভি আমরা চালাবো। তাতেই সব দিকেই লাগায় রাখছে লোকজন, এরকম সন্ত্রাস পার্টি, এগুলো আমাকে হয়রানি করে, এখনও করতেছে। মাই টিভির চেয়ারম্যানের ছেলে পরিচয় দিয়ে সম্ভ্রান্ত বিত্তবান পরিবারের সন্তান হিসেবে হেলিকপ্টারে ঘুরে বেড়ানো তৌহিদ আফ্রিদির পিতা ছিলেন বিলকিস বেগমের স্বল্প বেতনের কর্মচারী। এক সময় যার 10 টাকার জন্যেও বিলকিস বেগমের কাছে হাত পাততে হতো। আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের ক্ষমতা দেখায়া ও ডিবি হারুনকে দিয়ে আমাকে অ্যারেস্ট করাইছে। 2 দিন আমি জেলও ছিলাম। বাংলাদেশে যারা অন্যায়ভাবে একটা মিডিয়া একটা সবার কাছে একটা গ্রহণযোগ্য, সেই মিডিয়া নিয়ে সে করছে, প্রতারণা করছে আমার সাথে, মিথ্যা করে সে চালাচ্ছে। সে তার পকেটে ছিল 10 টাকা, সে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার মাই টিভি দিয়ে। এবং উল্টা আমাকে মামলা দিয়ে হয়রানি করে দূরে রাখছে। ও টাকা ইনকাম করে ও নিচ্ছে, আমার প্রতিষ্ঠান ইনকাম করে ও। পকেটে 10 টাকা না থাকার সাথী আজ 1000 কোটি টাকার মালিক। প্রতারণার মাধ্যমে দখল করা এক মাই টিভির ওপর ভর করে সাথীর পরিবারের সবার ঘরে লাল নীল বাতি জ্বলছে, আর অন্ধকার হয়েছে অনেকের ঘর। এলাকায় বিভিন্ন মানুষের বাড়িঘর দখল করে মাই টিভির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে নাসির উদ্দিন সাথী।